আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা উপদেষ্টা রয়েছেন মন্ত্রী পদমর্যাদায় এবং বিভিন্ন মন্ত্রণালয়ে যারা বিশেষ সহকারী প্রতিমন্ত্রীর পদমর্যাদায় আছেন, সচিব বা সিনিয়র সচিবের পদমর্যাদায় বিশেষ সহকারী রূপে যারা আছেন, তাদের সেফ এক্সিট নিয়ে নানা রকম কথা, গল্প কাহিনী, এগুলো রীতিমতো ওপেন সিক্রেট। এতটা খোলামেলাভাবে বলা হচ্ছে, যেটা আজ থেকে ৩-৪ মাস আগে একেবারে অকল্পনীয়। যখন কিংস পার্টি হিসেবে পরিচিত ডক্টর মোহাম্মদ ইউনূস যাদেরকে বলেছেন তার নিয়োগকর্তা, সেই এনসিপির আবার প্রধান জনাব নাহিদ, তিনি যখন বলেন যে কিছু উপদেষ্টা তারা সেফ এক্সিটের জন্য প্রাণান্ত চেষ্টা করছেন এবং কিছু উপদেষ্টা এনসিপির সঙ্গে বা নাহিদ ইসলামদের সঙ্গে বা ছাত্র জনতার সঙ্গে প্রতারণা করেছেন। আর প্রতারণাকে যদি আপনি আরেকটু ব্যাখ্যা করেন, এটা কেবলমাত্র ফ্রড নয়, এটার সঙ্গে মুনাফিকি জড়িত। প্রতারণা এবং মুনাফিকির মধ্যে অনেক ডিফারেন্স আছে। তো প্রতারণা একটা কৌশল, মুনাফিকি একটা রীতিমতো কবিরা গুনাহ। মুনাফিকি করেছেন, বেঈমানি করেছেন, বেঈমানিটা আরো খারাপ। এটাই বাস্তবতা। কেননা এই নাহিদ ইসলাম যারা আসছেন ৩০-এর নিচে তাদের বয়স, তাদের সরলতা, তাদের আন্তরিকতা, তাদের ইচ্ছার কোনো ঘাটতি ছিল না প্রথম ৬ মাসের মধ্যে। এমনকি যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে এখন দুর্নীতির দায়ে দায়ী করা হচ্ছে, আপনি প্রথম ৬ মাস দেখেন, একটা বিন্দু পাবেন না। তাহলে এই যে তারা যেভাবে দুর্নীতির সাথে জড়িত হয়ে পড়লো বা তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আসলো, এর কারণ কি, রিজনটা কি, সেই রিজনটাই ইন্ডিকেট বা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছেন জনাব নাহিদ ইসলাম। তো তার এই বক্তব্য অনেকটা ঝড়ের গতিতে, বিদ্যুতের গতিতে, বারুদের মতো সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে এবং এটা নিয়ে ভীষণ রকম বিতর্ক তৈরি হয়। সেই বিতর্কে যাওয়ার আগে বা এগুলো নিয়ে একটা কনক্লুশনে যাওয়ার আগে আমাদের যারা উপদেষ্টা বা ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা সঙ্গী সাথী, তাদেরকে নিয়ে কিছু কথা বলার দরকার। হাতে গোনা ২-৪ জন ছাড়া, যেমন ওয়াহিদুদ্দিন মাহমুদ, ফজলুল করিম, ডক্টর সালেহ আহমেদ যিনি অর্থ উপদেষ্টা রয়েছেন, এরকম বা জনাব আবরার শিক্ষা উপদেষ্টা রয়েছেন, মানে যাদের রয়েছে বর্ণাঢ্য সুনাম সুখ্যাতি এবং তারা আপন আপন মন্ত্রণালয়ে ভালো করছেন। আমি আরও আছেন ২-১ জন, যেমন ফরিদা আপা আছেন, ফরহাদ মাজার ওয়াইফ, তারপর আর একজন ভদ্র মহিলা আছেন, তিনি এনজিও কোঠায় এসেছেন কিন্তু এখন পর্যন্ত তার ব্যাপারে কোনো বিতর্ক আসেনি, শারমিন মুর্শিদ। তো বাকি যারা আছেন তাদের ব্যাপারে যে অভিযোগ, ইন জেনারেল অভিযোগ, তারা নিজেরা দুর্নীতিবাজ, তাদের পিএস এপিএস দুর্নীতিবাজ, তারা আপনজনদের সঙ্গে, অধীনস্থদের সঙ্গে খুবই খারাপ আচরণ করেন, মিসবিহেভ, এবং সবাই যেন অনেকটা তালেবর হয়ে গেছেন, কাউকে চিনেন না, কারো টেলিফোন ধরেন না এবং তাদেরকে পাওয়া যায় না সময় মতো। এটা হলো বাস্তবতা। ২ নম্বর হলো যে এদের একটা বিরাট অংশ বিদেশি নাগরিক, কেউ ব্রিটিশ সিটিজেন, কেউ আমেরিকান সিটিজেন, এবং এটা নিয়ে ভীষণ রকম আলোচনা হচ্ছে যে যেখানে একজন সংসদ সদস্য হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য শতভাগ বাংলাদেশি নাগরিক হতে হবে, কোনো বিদেশি নাগরিক যদি থাকেনও তাকে সেই পাসপোর্ট হ্যান্ড ওভার করে বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করতে হবে। যেমন এহসানুল হক মিলন, তো তিনি আমেরিকান নাগরিক ছিলেন, নির্বাচন করার জন্য তাকে সেই নাগরিকত্ব ত্যাগ করে বাংলাদেশের পাসপোর্ট ধারণ করতে হয়েছে। তাহলে তাই যদি হয়, তাহলে অন্যান্য যারা ওনার এই ক্যাবিনেটে আছেন, তারা যদি কেউ ব্রিটিশ সিটিজেন হন আর কেউ যদি আমেরিকান সিটিজেন হন, তাহলে তারা কি করে দায়িত্ব পালন করেন, এগুলো নিয়ে কেন সমালোচনা হবে না? যা হবার তাই হচ্ছে। আর কয়েকজন উপদেষ্টা রয়েছেন যাদের আচার আচরণ একেবারে বিরক্তিকর, মানে তাদের কথা শুনলে, তারপরে তাদের কর্মকাণ্ড দেখলে
মানে মানুষের মেজাজ গরম হয়ে যায় এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ইমেজ, সেই ইমেজের সঙ্গে আসলে এই জিনিসগুলো যায় না। এরপরে কয়েকজন উপদেষ্টা, তার মধ্যে ধরুন আসিফ নজরুল, রেজওয়ানা, তাদের সম্পর্কে কেন যেন মানুষ একেবারে ক্ষোভে ফুঁসছে। দুজনই আমার ডিপার্টমেন্টের সতীর্থ, আমরা একসাথে পড়াশোনা করেছি, একই ডিপার্টমেন্টে, ছোট বড়, কেউ বড় কেউ ছোট, যেহেতু আমরা একই ডিপার্টমেন্টের, তো তাদের প্রতি আমার একটা অন্যরকম মমত্ববোধ, ভালোবাসা, শ্রদ্ধা সবই কাজ করে। কিন্তু বাস্তব অবস্থা হলো যে এই দুজনের নাম শুনলে মানুষের মেজাজ গরম হয়ে যায়, মানুষ দেখতেই পাচ্ছে না। এটা হলো রিয়ালিটি। এর মধ্যে রেজওয়ানাকে নিয়ে একেবারে বিতর্ক তুঙ্গে, কয়েকটি কারণে। রেজওয়ানার স্বামী, তিনিও আমাদের ডিপার্টমেন্টের ছাত্র, ল ডিপার্টমেন্টের ছাত্র। তো রেজওয়ানার স্বামী মূলত প্রথম দিকে বিপুর সঙ্গে, অর্থাৎ যে নসরুল হামিদ বিপু, তার কোম্পানিতে চাকরি করতেন। তো রেজওয়ানা মূলত পরিবেশ কর্মী ছিলেন এবং বাংলাদেশের ভূমিদস্যু যারা, তারপরে যারা পরিবেশ নষ্ট করে, তাদের সঙ্গে তার একটা নিদারুণ, যাকে বলা হয়, দূরত্ব ছিল। এবং সে অনেক মামলা মোকদ্দমা করে বিভিন্ন মানুষকে নানাভাবে তিনি এই পরিবেশ রক্ষার নামে বিভিন্ন মানুষের জীবন তিনি হারাম করে দিয়েছিলেন। ফলে তার শত্রুর অভাব ছিল না। ফলে একটা সময় দেখা গেল যে হঠাৎ করে তার স্বামী সেই অপহৃত হলেন, অপহরণের শিকার হলেন। সেই অপহরণের পেছনে নানা রকম গল্প কাহিনী আছে। তো পরে আবার তাকে যখন উদ্ধার করা হলো বা তাকে যখন পাওয়া হলো, রেজওয়ানা এই ঘটনার পরে অনেক দিন চুপচাপ ছিলেন। আমি এই বিষয়গুলো একেবারে গভীর থেকে জানি, মানে পুরো বিষয়টা জানি কয়েকটা কারণে। প্রথম কারণ হলো যে বিপু, নসরুল হামিদ বিপু, ঠিক আমার পাশের চেয়ারটিতে বসতেন। তিনি বয়সে আমার চেয়ে 1 বছরের সিনিয়র। আমাদের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল, অসাধারণ একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল। এবং তখনও পর্যন্ত সে মন্ত্রী হয়নি, আমি এটা 2009-10 সনের ঘটনা বলছি। তো অনেক আগের থেকে বিপুর কোম্পানিতে চাকরি করতেন এই রেজওয়ানার স্বামী। পরবর্তীতে বিপু যখন মন্ত্রী হয়ে গেল, তখন সঙ্গত কারণেই তার অনেক কোম্পানির শেয়ার বা যাকে বলা হয় মালিকানা তাকে হস্তান্তর করতে হয়েছে। এবং সেভাবেই হয়তো, আমি জানি না, সেভাবেই হয়তো রেজওয়ানার যে হাজব্যান্ড, তিনি যেহেতু দীর্ঘদিনের তার সহকর্মী, বিশ্বস্ত, এবং বিপু আমাকে বলছিলেন যে বিপুর জন্য সমস্যা হলো যে যারা রেজওয়ানার স্বামীকে অপহরণ করেছিলেন তাদের সঙ্গে মানে বিপুর ভালো সম্পর্ক ছিল, আর তার স্টাফ ছিল, কিন্তু সে আনডান ছিল এই সময়টাতে। তখন সে আক্ষেপ করে আমাকে বলছিলেন যে রেজওয়ানার স্বামী, তার অফিসের স্টাফ খুবই ভালো, এবং তখন বিপুর অর্থনৈতিক অবস্থা খুব খারাপ। সে নিজেই আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছে বিভিন্ন ব্যাংকে। তখন আমার ব্যবসা তুঙ্গে, আমি 2009-10-11 সনের কথা বলছি, ব্যবসা তুঙ্গে, বড় বড় ব্যাংকের এমডিদের সাথে আমার খুব ভালো সম্পর্ক। তো সে আমাকে বলছিল যে দেখো তো ভাই, আমার জন্য 10-12 কোটি টাকার একটা লোনের ব্যবস্থা করে দিতে পারো কিনা, তোমার সাথে তো সবারই একটা ভালো সম্পর্ক, করে দিতে পারো কিনা, আমার ফ্যাক্টরিটা আমি আর চালাতে পারছি। তার যে সোয়েটার ছিল, তো তার 2-3টা ব্যবসা, এবং তার ওই 2011 সনে কোনো ব্যবসায় ভালো ছিল না। তার ল্যান্ড প্রজেক্ট ভালো চলছিল না, তার যেটা ডেভেলপিং ব্যবসা ভালো চলছিল না, ফ্যাক্টরিটা ভালো চলছিল না, তার একটা ফার্নিচার ব্যবসা ছিল, সেটাও ভালো চলছিল না। তো এই পুরো জিনিসগুলো, তার একটা বাড়ি ছিল বাড়ি ধারাতে, ওই বাড়িটাই তার সম্পত্তি, আর অন্যান্য দিক থেকে লোনের দায়ে একেবারে সে বিধ্বস্ত একজন মানুষ ছিল। তো যাই হোক, পরবর্তী যখন মন্ত্রী হয়ে গেলেন, মন্ত্রী হয়ে যাওয়ার পরে তার সঙ্গে আমার আর যোগাযোগ হয়নি, কখনো যোগাযোগ হয়নি। ওই যে আমি বললাম যে যখন একটা মানুষ আমার খুব ঘনিষ্ঠ কিন্তু সে ক্ষমতা পেয়ে যায়, আমি আর তার সঙ্গে যোগাযোগ রক্ষা করি না। তো জাভেদের সঙ্গে, এই যে বিখ্যাত, তার সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব ছিল, কিন্তু মন্ত্রী হওয়ার পর তার সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি। পলক, তার জ্যাকব, শাহরিয়ার, মানে এরা বলতে গেলে সবাই খুব ছোট ভাই, একেবারে এমন ছোট ভাই। তারপরে যে মুরাদ, ডক্টর মুরাদ হাসান, মানে তারা বড় ভাই হিসেবে, লিডার হিসেবে একটা মানুষকে যতটা শ্রদ্ধা করা দরকার ওইভাবে আমাকে করতেন। কিন্তু যেই মুহূর্তে তারা ক্ষমতা পেয়ে গেছেন, জীবনে কখনো তাদের সাথে আমার কথা হয়নি, টেলিফোনও হয়নি কখনো। দিস ইজ মাই ক্যারেক্টারিস্টিক্স। কিন্তু তারা কি কর্মকাণ্ড করছেন সেই কর্মকাণ্ডগুলো জানতাম। তো এনিওয়ে, তো যখনই বিপু অনেক টাকা পয়সার মালিক হয়ে গেল, দুর্নীতির সাথে জড়িত হয়ে পড়লো, এবং সীমাহীন দুর্নীতি, সে কিন্তু আগের থেকে দুর্নীতি করছিল, কিন্তু মন্ত্রী হওয়ার আগ পর্যন্ত তার দুর্নীতি ছিল এলাকার ওই যে চেয়ারম্যানদের কাছ থেকে টাকা নেওয়া, চাঁদাবাজি করা,
এরকম জিনিসগুলো অনেকটা যাকে বলে খাইস্টা বা স্যাসর যে শব্দগুলো আমরা ব্যবহার করি, ওইরকম কর্মকাণ্ড করতেন তিনি যতদিন তিনি এমপি ছিলেন। ওইভাবে তার সংসার চালাতে, এবং তার ওই যে ওখানকার যে উপজেলা চেয়ারম্যান ছিল, সেই উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে তিনি এই কাজগুলো করতেন। কিন্তু হি ওয়াজ এ ওয়েল বিহেভড ম্যান। আর মন্ত্রী হওয়ার পরে মানে সে দুর্নীতির মাস্টার মাইন্ড, সে সালমান এফ রহমান, তৌফিক আল্লাহি, আরও মানে পুরো একটা গ্যাং মিলে সে যে কর্মকাণ্ড করেছে, এবং সঙ্গতির কারণেই তার যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো, এখানে তার বিনিয়োগ, তার টাকা পয়সা সব মিলিয়ে একেবারে মুহূর্তের মধ্যে, মানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়তো এই মন্ত্রণালয়। এই যে যত তেল গ্যাস কেনা, বিদেশিদের পেমেন্ট দেওয়া, নতুন কূপ খনন করা, সব মিলিয়ে এই মন্ত্রণালয়ের ফাইন্যান্সিয়াল দুর্নীতির সাথে অন্য কোনো মন্ত্রণালয়ের দুর্নীতি তুলনা করা যাবে না। অতীতে বিএনপি যারা ছিল, সেই ডক্টর মোশাররফ বলেন, তারপরে তার আগে ছিলেন আরেক মোশাররফ সাহেব, ওই যে সচিব এরশাদের যে জিনাত মোশাররফের হাজব্যান্ড মিস্টার মোশাররফ, মানে সবার মধ্যেই ভীষণ রকম দুর্নীতির অভিযোগ, ভীষণ রকম দুর্নীতির অভিযোগ। কিন্তু আওয়ামী লীগ জমানাতে প্রথম যারা মন্ত্রী ছিলেন, সেই মন্ত্রীদের মধ্যে ধরেন ব্রিগেডিয়ার নাম ছিলেন, উনি জীবিত আছেন কিনা জানি না, রিজনেবল অনেস্ট ছিলেন। তো যাই হোক, এখন এই যে ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনার প্রেক্ষিতে দেখা গেল যে এই বিপুর সহায় সম্পত্তি, তার ব্যবসা বাণিজ্যের সঙ্গে রেজওয়ানার হাজব্যান্ডের যে সম্পর্ক, সেই সম্পর্ক নিয়ে সবাই আলাপ আলোচনা করছে যে সে মানে রেজওয়ানা এবং তার স্বামী তারা এই বিপুর সহায় সম্পত্তি রক্ষা করছে। কিন্তু আমি প্রেক্ষাপট বললাম যে সম্পর্কটা আজকের নয়, অনেক আগের থেকে। কিন্তু এর বাইরে আরো ভয়ঙ্কর খবর হলো যে বিপুর যে আরো সহায় সম্পত্তি, ল্যান্ড প্রপার্টি, যার সঙ্গে রেজওয়ানা বা তার স্বামীর কোনো সম্পর্ক নেই, সেগুলো স্থানীয় বিএনপির বড় বড় নেতারা যেভাবে তারা রক্ষা করছে এবং বিপুর স্বার্থ সংরক্ষণ করছে, আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে হ্যাপিয়েস্ট ম্যান বিপু আওয়ামী লীগের মধ্যে, আর সবচেয়ে সেফেস্ট নিরাপদ যে যদি কেউ থেকে থাকে, ইভেন বেটার দেন এস আলম। এস আলম এখনো বাংলাদেশে রাজত্ব করে যাচ্ছেন, তো এস আলমের চাইতেও বিপু এখন ভালো অবস্থানে আছেন। তো এটা রেজওয়ানাকে এবং তার স্বামীকে সে যতই কথা বলুক না কেন বিব্রত করছে। এবং একই সঙ্গে সেন্ট মার্টিনে নিয়ে তার যে চিন্তা চেতনা, বা সে যেভাবে সেন্ট মার্টিনকে দূষণমুক্ত করার নামে পর্যটক বন্ধ রেখেছে, এটা ছড়িয়ে পড়েছে যে এরা আসলে মার্কিন স্বার্থ রক্ষা করে সেন্ট মার্টিনকে আমেরিকা দিতে চাচ্ছে। এই জিনিসগুলো চলে আসছে। এর মধ্যে আরেকজন আছে আদিলুর রহমান শুভ্র, আমাদের ল ডিপার্টমেন্টেরই, সামনে খুব কম আসে, কিন্তু সবার সঙ্গে সে খারাপ আচরণ করে। মানে তার ভাবসাব, আপনি মানে এই লোক যে মানুষের সাথে এতটা খারাপ আচরণ করতে পারে, উগ্র আচরণ করতে পারে, এটা আদিলুর রহমান শুভ্রকে না দেখলে, মানে যারা দেখেছেন এই ক্ষমতা গ্রহণের আগে, তারা বিশ্বাসই করবেন না। সবার সাথে প্রচন্ড রকম ভাবে তার বদনাম ছড়িয়ে পড়েছে। আমি এইভাবে, যেমন আসিফ আহমদ সজীব ভুইয়ার বিরুদ্ধে এখন দুর্নীতির অভিযোগ আসছে বা অনেক কিছু আসছে, তো এগুলো নাহিদ ইসলাম থেকে শুরু করে এনসিপির যারা নেতৃবৃন্দ রাজপথে আছেন, তাদেরকে চিন্তায় ফেলে দিয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিন্তায় ফেলে দিয়েছে। এবং সবাই বলার চেষ্টা করছে যে এই যে লোকজন, তাদের সেফ এক্সিট কি, এবং যারাই দুর্নীতি করে, যারাই বিতর্কিত হয়ে পড়ে, তারা সবসময় একটা নিরাপদে পালানোর চেষ্টা করে। তো সেই চেষ্টা অনেকে করছেন, অনেকে বিভিন্ন লোকের সাথে, রাজনৈতিক দলের সাথে যোগাযোগ করছেন বলে নানা রকম বক্তব্য ছড়িয়ে পড়েছে। এটা ছড়িয়ে পড়ার কারণে দেখা গেল এনসিপি যারা নেতৃবৃন্দ, তারা বলছেন যে তারা নিরাপদ সেফ এক্সিট পাবেন না, নিরাপদে পালাতে পারবেন না, এবং তাদের নিরাপদ মানে সেফ এক্সিটের একমাত্র যাকে বলা হয় পন্থা হলো মৃত্যু। খুবই ডেঞ্জারাস একটা কথা, এই কথা এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে। আর যারা সাধারণ জনগণ, তাদের পক্ষ থেকে বলা হচ্ছে এদের পাসপোর্ট সিজ করা হোক, এরা যেন বিদেশ যেতে না পারে, ক্ষমতা ত্যাগের আগেই তাদের পাসপোর্ট সিজ করতে হবে, এবং তারা বাংলাদেশ থেকে কোনো অবস্থাতেই যেতে পারবে না, তাদেরকে যেতে দেওয়া হবে না। এইরকম যে একটা অবস্থা বাংলাদেশে চলছে, আসলে এরকম তো হওয়ার কথা ছিল না। এখানে আরো অনেক ভালো কিছু হওয়ার কথা ছিল। এর কারণ হলো যে লোকগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা সবাই বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান, শিক্ষা দীক্ষায়, পরিবারে, মান মর্যাদায়, সব দিকে। কেন এরকম হলো? কেন আমরা ক্ষমতার দ্বারা এতটা মোহগ্রস্ত হই? কেন আমাদের অভাব, টাকার অভাব, বিলাসিতার অভাব? সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবাস দর্পণের সমস্যার বাংলাদেশে। প্রিয় দর্শক, শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদের অনুষ্ঠান শুরু করতে 10 মিনিট লেট হয়েছে, এর জন্য ক্ষমা প্রার্থী। প্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয়ে কথা বলতে যাচ্ছি, উপদেষ্টা কি পালাচ্ছেন?
আপনারা দেখেছেন যে গত কয়েকদিন যাবৎ এনসিপি নেতা নাহিদ ইসলাম সাহেব বলছেন যে উপদেষ্টা পালানোর চেষ্টা করছেন। আমাদের কাছে অনেক তথ্য রয়েছে, ইউরোপের বিভিন্ন দেশে অনেক উপদেষ্টা খোঁজখবর নিচ্ছেন, আমাদেরকে কেউ কেউ তথ্য দিচ্ছেন যে উপদেষ্টা পালানোর পথ খুঁজছেন। আমরা বাংলাদেশের অবস্থা জানেন, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো আজকে। আমাদের অতিথি প্যানেলে যিনি আছেন সবার প্রিয় রাজনীতি বিশ্লেষক, ব্লগার, লেখক, এই সময়ে সাহসী মানুষ শেখ ফরিদ ভাই। ফরিদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ফরিদ ভাই, আমরা যে বিষয়ে কথা বলতে চাচ্ছি, আসলে কি বাংলাদেশে উপদেষ্টা পালাচ্ছেন, এই বিষয়ে যদি শুরুতে একটু বলেন প্লিজ। ধন্যবাদ আপনাকে, সেই সাথে আপনার দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা। আসলে এই প্রশ্নটা এখন শুধু যে আপনি আমি জানি যে আপনি এই প্রশ্নটা করেছেন তৃণমূলের মানুষের প্রশ্ন। এটা এখন বাংলাদেশে টক অফ দ্য টাউন না, টক অফ দ্য কান্ট্রি। হাটে, মাঠে, ঘাটে, বন্দরে, নদীর পাড়ে, চায়ের দোকানে। যদিও এখন চায়ের দোকানে আগের মতো লোকজন বসে না, কারণ পাবলিকের আয় রোজগার কমে গেছে, চা খাওয়া হয় কম। কারণ চা খেতে গেলেও 20 জনকে খাওয়াইলে আপনার 100 টাকা লাগবে, 5 টাকা করে যদি ধরেন। তো এখন তো মানুষের সে আয় নাই, থাকে না। তারপরে যতটুকু আছে সেখানে ওগুলো আলোচনা হচ্ছে। হাট বাজার থেকে ঘাট, মাঠ ঘাট, সচিবালয় থেকে শুরু করে একেবারে এই প্রান্তিক ফুটপাতে সব জায়গায় আলোচনা হচ্ছে যে এরা কি পালাচ্ছে কিনা। সেফ এক্সিট তো তারা বলে না, সাধারণ মানুষের ভাষায় তারা তো সেফ এক্সিট শব্দটা উচ্চারণ করতে পারে না, বা তারা বুঝেও না। কারণ ওই মেটিকুলাস ডিজাইন যেমন শব্দটা কঠিন, তাদের কাছে সেফ এক্সিট কথাটা শুধু এরা বলতেছে পালাইতেছে কবে, মানে আরো যদি আঞ্চলিক ভাষা বলে পলাবো কবে। এরকম আলোচনা সারা দেশে হচ্ছে এবং হতে থাকবে। কারণ আছে, কারণ হলো এরা নিজেরাই বলেছে, সেটা আপনিও বলেননি, আমিও বলিনি, আমাদের দর্শকরাও বলে নাই যে তারা পালাবে। এই পালানোর কথাটা কারা তুলেছে? যারা এখন ক্ষমতার অংশীদার, যারা ক্ষমতার অংশীদারি ছিল, অথবা সরাসরি যারা ক্ষমতার সুবিধাভোগী, তাদের মধ্যে থেকেই এতগুলো নাম তো মনে থাকে না, তারাই বলে দিচ্ছে যে তারা সেফ এক্সিট চাচ্ছে। কেউ বলতেছে 5 জন আওয়ামী লীগের শেখ হাসিনার সাথে যুক্ত হয়েছে বা আওয়ামী লীগের সাথে তারা আঘাত করেছে, কেউ বলেছে কারো পাসপোর্ট রয়েছে, ইত্যাদি ইত্যাদি। তারাই বলতেছে, আমরা বলতে জানি। ঠিক যেমন বাংলাদেশের সেই ডক্টর ইউনূসের যে যিনি কেরানি বা যিনি তার কি মুখপাত্র বলেন, বা তার মুখপাত্র মতো তিনি আচরণ করেন, তার যে দায়িত্বে আছে, তার কথা বলার দায়িত্বে, তিনি নিজেকেই বলেছেন গণশত্রু। আমরা বলি নাই, কিন্তু তিনি বলছেন যে জনগণ তাদের গণশত্রু বলে। ঠিক এই সময় এই যে যারা পালিয়ে যেতে চাচ্ছে, তারা নিজেদের মুখ থেকে এটা বের হয়ে আসছে। কেউ বলছে পালিয়ে গেলে কেউ রক্ষা পাবো না, মৃত্যুই আমাদের শেষ অবস্থান। মানে এটা কেন বলবে তারা? আবার একজন বলেছেন, আমাদের একজন নারী উপদেষ্টা বলেছেন, যাদের জনগণ এখন অপদেষ্টা বলা শুরু করেছে। আগে আমরা বলতাম, এখন জনগণই বলা শুরু করছে এরা আপদেষ্টার, আপদ বিপদ এটা মনে করতেছে তারা। তিনি বলেছেন তিনি সেফ এক্সিট নেবেন না, তিনি দেশেই থাকবেন। এই কথাটা কেন আসবে? এই কথাটা কেন আসবে? তার মানেই তো একটা কিছু হচ্ছে। তার মানে আপনাকে তো কেউ বলে নাই যে আপনি এটা কেন করলেন। আপনি বলতেছেন না আমার শার্ট তো লাল না বা হলুদ না। আপনাকে জিজ্ঞেস করছে কি কে যে আপনার গায়ের রঙের শার্টটা কি রঙের? আপনাকে তো কেউ জিজ্ঞেস করে নাই। আপনি নিজেই বলতেছেন আমার গায়ের শার্টের রং লাল বা হলুদ বা নীল। তার মানে আপনার আসলে লালও না নীলও না, আপনার একটা অন্য কিছু আছে। হয় আপনার গায়ে অন্য পোশাক, অথবা আপনার গায়ে পোশাক নেই। এই জন্যই আমাদের যিনি পরিবেশ উপদেষ্টা বা আপদেষ্টা বা অপদেষ্টি, তিনি বলেছেন যে তিনি সেফ এক্সিট নেবেন না, তিনি দেশেই থাকবেন। এই সমস্ত চাপ আমরা বহু শুনেছি, প্রত্যেকবার শুনেছি। তিনি শামীম ওসমানের চেয়ে বেশি ক্ষমতা দেন না। ওই রেজওয়ানা সাহেব আর 5 জন লোক তার পক্ষে নাই, ডক্টর ইউনূসের পক্ষে 50 জন লোক নাই, তার আত্মীয় স্বজনই নাই। শামীম ওসমানের মতো যারা নিজেকে কখনো জননেতা দাবি করে, কেউ কেউ তাকে গড ফাদার বলে, তাকে চলে যেতে হয়েছে। সুতরাং রেজওয়ানা পন্না এই দেশে থাকবেন বা তাকে থাকতে দেওয়া হবে বা তিনি থাকতে পারবেন, এটা আমরা বিশ্বাস করতে চাই না। আর তিনি এগুলো থাকবেন না, সুযোগ পাওয়া মাত্র তিনিও পালিয়ে যাবেন। আমরা দেখেছি, আমরা জাতীয় পার্টির সময় দেখেছি, ফজলুর রশিদ সম্ভবত নাম, নাকি ফজলুর রশিদ ফিরোজ এরকম নাম, নামটা আমার একজ্যাক্ট মনে নাই, তিনি আওয়ামী লীগের আমলে এমপি ছিলেন। তিনি বলেছিলেন এরশাদ যতদিন বেঁচে আছে ততদিন ক্ষমতায় থাকবে। কিন্তু আমরা এই কথা বলার পরের দিনই তাকে আমরা বোরকা পরে ভারতে পালিয়ে যেতে দেখেছিলাম। সুতরাং রাজনীতিতে এগুলো কথা তারা বাদ কি বাদ, এগুলো তারা বলে থাকেন। রেজওয়ানা আপা যে বলেছেন তিনি সেফ এক্সিট নিবেন না, তাকে সেফ এক্সিটটা দেবে টাকে? যারা দেবে তারাই তো বিপদে পড়বে, তাদেরকে দিবে। রেজওয়ানাকে নিয়ে যাওয়ার জন্য তো শেখ হাসিনার মতো হেলিকপ্টার নিয়ে কোনো দেশ বসে থাকবে না। আপনি কিন্তু আমি একটু তথ্য দিই আপনাকে। আপনার কাছে অনেক তথ্য আছে, ইউরোপে একটু তথ্য, যেহেতু আমি ইউরোপে আছি। আপনার একজন উপদেষ্টা স্পেন এসেছিলেন, ফ্রান্স গেছেন, এবং স্পেনে এসে আমাদের অনেকের কাছের লোক সে কথা বলেছেন, এবং উনারা যাচাই বাছাই করছেন কোন দেশে গেলে নিরাপদে থাকতে পারবো। এবং আপনি শুনে অবাক হবেন কি পরিমাণ টাকা এই যাবৎকালে পাচার হচ্ছে। কারণ হচ্ছে ইউরোপে আমাদের অনেক বন্ধু বান্ধব আছে, সাংবাদিক অনেকে আছে, অনেকেই বাংলাদেশে টাকা দিচ্ছে, এখানে তাকে ইউরো দেওয়া হচ্ছে। ইউরোপে তো ইউরো চলে, ইউরো দেওয়া হচ্ছে। এবং কোন দেশটা সেফ হবে? শুধু উপদেষ্টারা না, ফরিদ আপনি শুনলে অবাক হবেন যে ছাত্র নেতারা এই মানে বলছে তথাকথিত বিপ্লব, আপনি যেভাবে বলেন, ওরাও কিন্তু এই দেশগুলোয় খুঁজছে কোথায় গেলে আপনার মানে মানে নিরাপদে থাকতে পারবো। নিরাপদটা হচ্ছে মানে ইম্পর্টেন্ট। জি, আপনি ঠিকই বলেছেন। এই কথাটা আমি বলতে চাই নাই,
কারণ হলো যে আমি যেহেতু ইউরোপে থাকি না, আমার লোকজন বলবে বানিয়ে বলছি, আপনি বলাতে আমার জন্য সুবিধা হলো। প্রিয় দর্শক, এই কথা যেটা আমাদের এডিটর সাহেব বললেন, এডিটর সাহেব কিন্তু এটা বাদ কি বাদ করেননি। এই কথাগুলো এখন পুরো ইউরোপে, অস্ট্রেলিয়ায়, কানাডায়, পুরো ইউরোপ সহ আমেরিকা, কানাডা সহ, এমনকি কেউ কেউ তো আমার কাছে ইনফরমেশন আছে ব্রাজিলও চলে যেতে চাচ্ছে, কেউ কেউ পালিয়ে ব্রাজিল চলে যাবে, এরকম মেক্সিকো এরকম চিন্তাও করতেছে। ব্রাজিলের কথা আমি বেশি শুনেছি, কারণ তারা ভয় পায় যে ইউরোপে যদি আওয়ামী লীগ ধরে বা মুক্তিযুদ্ধের পক্ষের লোক এসে দাঁড়ায় বা আওয়ামী লীগের লোক এসে দাঁড়ায়, অস্ট্রেলিয়া যদি তারা সামনে দাঁড়ায়, অন্তত মুখোমুখি তো হবে। এই জন্য অনেকে ব্রাজিল যাওয়ার চিন্তা ভাবনা করছে, এটা আমি শুনেছি। আমি এটা এভাবে বলতে চাইনি, আমি বিশ্বাস করিনি, কিন্তু আপনার কথায় বোঝা গেল যে যারা আমাকে ইনফরমেশন দিয়েছে তাদের কথায় যথেষ্ট সত্যতা আছে। নাহলে আপনিও জানেন না, আপনার সাথে আমার বেশ কয়েকদিন যাবত কথাই হয় না, আমিও খুব ব্যস্ত। আপনি ফোন করেছেন, মেসেজ করেছেন, অনেকটা আমি সিন করতে পেরেছি, কখনো সিন করতে পারি নাই। সুতরাং এই যে আমাদের গ্যাপ ছিল, আজকে আপনার সাথে আমার সরাসরি লাইভ এসে কথা হচ্ছে, অর্থাৎ এগুলো আমরা ফোনে কথাই বলি নাই। আপনি যেটা বলেছেন বোঝা গেল যে আমার যে তথ্যগুলো আপনার সাথে অনেকটাই মিলে যাচ্ছে। যেমন আমার কাছে আসছে ব্রাজিল চলে যায়। একটু আপনাকে বলি, যেটা হচ্ছে নাহিদ ইসলাম একটা দলের প্রধান, সাবেক উপদেষ্টা, সরকারে কিন্তু সরকারের খুব আশপাশের লোক, এই লোকটা ওপেনলি যখন বলছে, হ্যাঁ, এরপরে কি আর কিছু বুঝার বাকি আছে? না 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 না, স্পষ্ট। এরপরও মানে আমি যে মফস্বলের ভাষায় বলে ভাইঙ্গা কইলে বলো দেব বুঝে, ঠিক আছে? মানে এত ভাই আর কিভাবে সে বলবে, অর্থাৎ সে বলেই দিয়েছে, অর্থাৎ হাটে তিনি হাড়ি ভেঙে দিয়েছেন। এরপর আর কিভাবে বলবে? সে, তাকে আপনি সাবেক বললেন না, তারে সেও কাগজপত্রের সাবেক, কিন্তু সেও জড়িত এই সরকারের সাথে। কারণ এই এরা কারা? এরা হচ্ছে এই সরকারের প্রসব করা একটি দল, যে দলের 200 তাদের স্বাক্ষর জোগাড় করতে পারে না। তার আজকে তাদের পিয়ন, আপনি যে বললেন, অবশ্যই তাদের 100 না 1000 কোটি টাকা, তাদের পিয়নের কাছে 150 কোটি টাকা, 200 কোটি টাকা, 300 কোটি টাকা, 400 কোটি টাকা পাওয়া যাচ্ছে। তাদের সাধারণ মাঠে আন্দোলন করা, তাদের সাথে সঙ্গীরা 10 লক্ষ টাকা চাঁদাবাজি করে, নারীরাও এর সাথে জড়িত। অর্থাৎ এই যে তথাকথিত জুলাই আন্দোলন, এবং এখন তো এটা তথাকথিত না, এটা জুলাই সন্ত্রাস আন্দোলন বলি আমি। জুলাই সন্ত্রাস আন্দোলনে যারা যুক্ত ছিল তারা এখন মানে রুট লেভেলে, একেবারে মফস্বল লেভেলে চাঁদাবাজিতে জড়িত। এদের কাজই হলো চাঁদাবাজি করা। এরা রাস্তায় দেখা হলে পকেট থেকে টাকা নিয়ে নেয়। অনেক লোক, এই তথ্য আমার কাছে আসে। আমি কি বলেন, কি করে জানেন? এই যে বৈষম্য বিরোধী বা কি নাম দিছে এরা, আরো এনসিপি ফেনসিপি যাই হোক, ইনকালাম মঞ্চ ফিনকালাম, এরা করে কি, যাকে তাদের অপছন্দ, ওই গিয়ে তার পকেট থেকে মোবাইলটা একটু দেখি, চাচা মোবাইলটা কেমন, বা ছোট ভাই বা বড় ভাই দেখি একটু মোবাইলে, পকেটে নিয়ে চলে যায়। এমনকি পকেটে হাতে টাকা পর্যন্ত নিয়ে নিচ্ছে। মানে সাদাবাজি কোন লেভেলে পর্যায়ে গেছে, এত বাজার করতে যাচ্ছে। আমাকে একজন বলেছে ওনার বয়স আমার চেয়ে তো 10 বছরের বড়। ঠিক আছে, আমি বলছি আপনি লাইভ আইসা বলেন, কারণ আমি আপনি আমাকে ইনফরমেশন দিতে পারো একটা দিতেছেন যেটা আমি বলবো, আপনি লাইভ আসেন, অন্তত লাইভ আসলে বুঝবো আপনার কথা সত্য। লাইভ এসে দেখি যে লোকটার সাথে কথা বলতে, সে আমার সাথে অন্তত 10 বছর বড়। উনি বলে যে তিনি বাজারে গেছেন, এটা বরিশালের একটি জেলা শহর, বরিশাল বিভাগের একটি জেলা শহরে ঘটনা, টেকনিক্যাল নামটা বলা গেল না কারণ তারপর আক্রমণ হতে পারে। বরিশাল বিভাগের একটি জেলা শহরে উনি বলে যে আজ 15 দিনের কথা, তিনি বাজারে গিয়েছেন, বাজার করতে মাছ কিনতে গেছেন। মাছ কিনতে গিয়ে মাছ কেনার সময় তার চাইতে বেশি মাছ একজন নিয়ে বললো ওই চাচা দাম দিয়ে দিবে। উনি তাকে বললো আমি তোমার মাছের দাম দেবো কেন, আপনি আমার চিনেন না, দামটা ভদ্রলোকের মতো দিয়ে দিয়েন। সাদাবাজির সিস্টেম দেখছেন, মানে সাদাবাজির সিস্টেম দেখেন, এত নিম্ন পর্যায়ে চলে গেছে। তো এই যে তাহলে বড় পর্যায়ে কি হচ্ছে, আমি পরে বললাম, পরে কি এমনি পরে দেখি যে আমার ছেলেরে ওই লোকটা, ওই যে বললো যে বাজার মাছের দামটা দিয়ে দিয়েন, বললো যে আমার ছেলেরে কলার ধরছিল 10-12 দিন আগে, ধরে বলছে তরে সোজা করবো, মানে তাদের বরিশালের ভাষায় বলছে যে তরে দেখবো না নাকি কি আওয়ামী লীগ করতি না তারা, মানে সে কিন্তু, তারা কিন্তু আওয়ামী লীগ করে না, আওয়ামী লীগ করে, সে আওয়ামী লীগের আত্মীয় স্বজন, তাই তার মাছের দাম দিতে হচ্ছে প্রকাশ্যে, এটা একটা চাঁদাবাজি। তো এইভাবে তারা এখন ইনকামের যে আরো এরকম তথ্য আছে যেগুলো শুনলে হাস্যকর মনে হয়, কিন্তু বর্বর এবং সত্য। এই যে বিষয়টা, এরা এখন তো পালাবেই, কারণ এরা সেফ এক্সিট কেন চায়, মানে এত আকাম কুকাম করেছে যে এরা এখনই 1 বছর যায়, মানে তারা ক্ষমতা ভোগ করার 14 মাসের মাথায় তারা এখন বুঝে ফেলছে যে এই দেশের জনগণ তাদের ছাড় দিবে না। আরেকজন তো বলেছে, এতদিন বলতো আওয়ামী লীগ ছাড়বে না, এখন তো বলে জনগণ ছাড়বে না। কে যেন বলেছে, নাম ভুলে গেছি, সার্জিস মলম নাকি কে যেন বলছে যে বাংলাদেশের জনগণই নাকি বিদেশে গেলে তাদের ছাড়বে না। এর আগে কারা বলতো, এর আগে যে কি গণ অধিকার পরিষদ, ইনকিলাব মঞ্চ, তারপরে কি আরো যারা যারা আছে, এবি পার্টি, সিবি পার্টি, এবং এরা বলতো যে দেখেন ক্ষমতা থেকে চলে গেলে কিন্তু আওয়ামী লীগ আমাদের ছাড়বে না। এখন তারাই বলতেছে যে জনগণ তাদের বিদেশে গেলেও ছাড়বে না। তাহলে বুঝেন যে তারা কত আকাম কুকাম, অন্যায়, অবিচার, লুটপাট, তারপর ধর্ষণ, মামলা। আপনার মামলাটা এখন তো নতুন পেশা, আপনাকে শুধু একটা কেস দিলেই যথেষ্ট, শুধু আপনাকে কলার ধরে বলতে হবে বা আমাকে কলার ধরে বলতে হবে এই ব্যাটা তুই আওয়ামী লীগের দোষর, আপনাকে আওয়ামী লীগ বলতে হবে না। আওয়ামী লীগ বললে তো অস্তিত্বই থাকবে না, আপনাকে মেরে ফেলবে। মানে অদ্ভুত একটা স্বাধীন দেশে আমরা বাস করতেছি। যারা গণতন্ত্রের কথা বললো যে শেখ হাসিনা স্বৈরাচার, শেখ হাসিনাকে সরাইতে হবে, আওয়ামী লীগ খারাপ, ছাত্রলীগ খারাপ,
কিন্তু যারা ক্ষমতায় আসলো তারা এখন মানে একটা রাজনৈতিক দলের শব্দ উচ্চারণ করলে তাকে পিটিয়ে মারা হচ্ছে এবং আদালত কাজ করে। আপনি দেখেন বাংলাদেশে কোনো আদালত স্বাভাবিক নেই, কোনো আদালত কাজ করতেছে না, পুলিশ কোন থানা ইনঅ্যাক্টিভ। আদালত মানে ফরিদ ভাই আদালতে আসতেছে এটা তো বলা কেন? একজন দর্শক আপনার প্রশ্ন করেছেন গণেশ উল্টে গিয়েছে, লাইফ সাপোর্টে আছে মহাজন বাহিনী, আইসিইউ রোগী যতক্ষণ বাজে ততক্ষণই সময় আছে, মানে যেটা উনি বলছেন। আর আমার কথা হচ্ছে আপনি তো জানেন গতকালকে থেকে কিন্তু বাংলাদেশের সেনা মানে সেনাবাহিনীর মধ্যে এটা খুব বিস্তার করছে। 23 জন সেনাবাহিনীর সিনিয়র এই নিয়ে কিন্তু আপনার মানে দফায় দফায় বৈঠক হচ্ছে, দফায় দফায় কিন্তু যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। ফরিদ ভাই আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? আমাদের কাছে অনেক তথ্য আসতেছে, আমরা অনেক কারণে যেহেতু ডকুমেন্টস নেই সেই কারণে বলতে আপনি ঠিকই বলছেন, যেহেতু সেনাবাহিনীর বিষয় এই তথ্য আমার কাছে কিছু আসছে যেগুলো যাচাই বাছাই করার কিছু ব্যাপার স্যাপার আছে। তবে বোঝা যাচ্ছে যে যেটাকে ওদের ভাষা উত্তরপাড়া, আমরা আগে ক্যান্টনমেন্ট বললেই রাগ করতেন তারা, যে ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্ট কেন বারবার বলে। এখন মোটামুটি এই যারা এনসিপি বৈষম্য বিরোধী তথাকথিত এই যে শুক্রে শুক্রে 8 দিনের দল করা তরুণ ছাত্ররা, যারা 8 দিন যাদের রাজনৈতিক বয়স অথবা তাদের 36 দিনের যারা রাজনীতিবিদ, তারা ক্যান্টনমেন্টকে বলে উত্তরপাড়া। আরে ভাই আমাদের ওই বেশ্যালয়কে নদী ভাড়া বলে, এরা এটা উত্তর ভাড়া বানাই ফেলছে ক্যান্টনমেন্টকে, এত হেয় করে। তো এরা যখন তারা বলছে লিট খুলে নিবে, কুকুর বলে গালি দিয়েছে, তখনই আমরা বুঝেছিলাম যে সেনাবাহিনী কিছু না কিছু একটা কিছু তারা করবে। আমরা অবশ্যই সেনাবাহিনীর ভুল এবং অন্যায়গুলোর অবশ্যই সমালোচনা করি, কিন্তু আমরা কিন্তু কখনো সেনাবাহিনীকে কুকুর বলিনি, আমরা কখনো সেনাবাহিনী বলিনি ইট খুলে আনো, আমরা কখনো বলিনি সেনাবাহিনীকে পুড়ে দাও। আমরা তাদের অন্যায় কাজের সমালোচনা করেছি, সেটা পাহাড়ে হোক আর সমতলে হোক। আমরা তারা যখন জামাতকে কাঁধে নিয়ে ঘুরেছে আমরা সমালোচনা করেছি, আমরা তো বলি না ক্যান্টনমেন্ট ঘুরিয়ে দাও। আমরা বলেছি যারা গণতন্ত্রের শত্রু, এটা বলেছি, এটা আমার সাংবিধানিক অধিকার, তাই আমি বলেছি। কিন্তু আমরা তো তাদের বিশ্রীকালই দেই নাই, আমরা তো তাদের ফাঁসি চাই না, আমরা তাদের ইট খুলে নিতে চাই নাই। আমরা যেটা গঠনমূলক সমালোচনা এবং করার সমালোচনা দুটোই আমরা করেছি এবং ভবিষ্যতে করব। কিন্তু এই যে আজকে যাদের বলেন 23 জন নাকি, সংখ্যাটা আমার একজাক্ট খেয়াল নাই, একজাক্ট ফিগারটা মনে নাই, এই যে এদের যে আসামি দিল, মানে বুঝতে পারছেন তো ভিতরে একটা দ্বন্দ্ব চলতেছে। আমরা তথ্যের কথা বাদ দিলাম, আপনার কাছে আমার কাছে যে তথ্য আছে এগুলো আমরা দূরে রাখলাম। এই যে উত্তর ভাড়া শব্দটা বলে, এই উত্তর ভাড়া ওই যে বললাম উদাহরণ, আমরা এলাকায় বেশার পাড়াকে নুড়ি ভাড়া বলে, এরকম ভাবে ওইটার সাথে একটা মিল করছে, এরা এত বড় পথ। যাই হোক, এখন এই যে এরা মুখোমুখি হচ্ছে, এটা সিমটম মানে হলো যে এখন এই ছাত্র নেতাদের সাথে এদের সম্পর্ক ভালো যাচ্ছে না। কারণ আমরা জানি এই ফ্রাঙ্কেস্টাইন পয়দা করেছে সেনাবাহিনী, এটা অপ্রিয় হলো সত্য। এই আপনার হাসনাত কি আমার কালাপাড়া জাতীয় ভাতিজা, তাকে তৈরি করছে কারা? তাকে এত বড় স্পর্ধা, এত আস্পর্ধা তার কেমনে হয় যে আমার সামনে দাঁড়াইতে পারবে না, ওর বাপ দাঁড়াইতে পারবে না, সে সেনাবাহিনীকে যাতা বলে? কারণ এরা পয়দা করছিল সেনাবাহিনী। এখন সেনাবাহিনী বুঝতে পারছে সর্বশেষ তাদের যে এই যে 23 জন বা 24 জন বা 26 জনের নাম আসছে, এরা চাচ্ছে, এরা ভাবতে ওই যে পুনঃমূষিক ভব হয়ে যাবে, সেই পুনঃমূষিক ভব গল্পের মতো হয়ে যাবে। সেনাবাহিনী এখন যদি মুনি হয়, এরা যদি সেই মুশিক হয়ে থাকে, এদের আবার পুনঃমূষিক, এরা ছিল মুশিক কিন্তু এখন ভাব নিয়েছে ব্যাঘ্র। তো এদের ব্যাঘ্রগিরি ছুটায় ফেলবে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশে এবং পাকিস্তানে এমনিতেই বড় বড় বাঘা বাঘা রাজনীতিবিদেরাই টিকতে পারে না এই হাঁটুতে বুদ্ধিওয়ালা সেনাবাহিনীর সামনে। আর এই সমস্ত কচি কাছারা আসর সেনাবাহিনীর সামনে টিকবে না। সেনাবাহিনী এটা ভালোভাবে নেয় নাই এবং নিবে না। যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে, এটাই স্বাভাবিক। যারা শামীম ওসমানের ধমক সহ্য করতে পারে না, যারা তারেক রহমানের ধমক সহ্য করতে পারে না, যারা মির্জা ফখরুলের ধমক সহ্য করতে পারে না, যারা ওবায়দুল কাদেরের কথা সহ্য করতে পারে না, যারা শেখ হাসিনার কথা সহ্য করতে পারে না, যারা খালেদা জিয়ার বক্তব্য সহ্য করতে পারে না, তারা বুঝে হাসানাত ফাসানাত আব্দুল্লাহ, সার্ভিস মলম, নাহিদ ফাহিদের কথা শুনবে? আপনার কি মনে হয় এটা কি সম্ভব? এরা এতদিন সচিবালয়কে ক্ষিপ্ত করে তুলেছিল সচিবদের বিরুদ্ধে। আপনিও জানেন, আমিও জানি, আমরা দুজনেই জানি যে সচিবালয় এখন খুবই ক্ষুব্ধ এই সোকল সরকারের উপর, খুবই ক্ষুব্ধ। আগে অন্তত একজন লোককে মানতো, সেটা হচ্ছে ডক্টর ইউনূস। এখন তারা ডক্টর ইউনূসকে মানতে নারাজ। সচিবালয় সম্পর্কে আমার কাছে সর্বশেষ যে তথ্য আছে, যে কোনো মুহূর্তে তারা যে কোনো কিছু করে ফেলতে পারবে। আর সে জায়গায় এখন যে সেনাবাহিনীর সাথে যে ঘটনাটা চলতেছে, এটা ঘটনা আরো বড় হবে এবং এটা আরো পেছাবে। এরা তো মনে করেছে যে সেনাবাহিনী এদেরকে এনে মুশিক এনে তারা প্রথমে বিড়াল, তারপরে পাঠা, তারপরে বাঘ, তারপর সিংহ বানিয়ে ফেলছে। এরা ভাবছে এরা বোধহয় সত্যিই সিংহ। আসলে তো এখনই ওই আমরা মুনি যদি সেনাবাহিনীকে ধরি, এরা যখন বলবে পুনঃ মুশিক ভব, তখনই মনে করে মুশিক হয়ে যাবে এবং এটা খুব সম্ভবত এটাই ঘটবে। এবং এটা রক্তপাতও ঘটতে পারে, বিনা রক্তপাতও ঘটতে পারে, দুটোই ঘটতে পারে। আমি একটা বিষয়, আপনি যেহেতু সেনাবাহিনী বিষয়ে বলছেন, সেনাবাহিনী প্রধান চাপে আছেন, আমি এক লাইনে এই বিষয়টা শেষ করতে চাই, যেহেতু সময় কম আমাদের। আমি কয়েকটা বিষয়ে কথা বলতে চাই। আপনি আমার সাথে আমি আজকে কথা বলেছিলাম, বিশেষ করে শেখ হাসিনা দিল্লিতে গত 2 দিনে দফায় দফায় বৈঠক করছেন, দফায় দফায় বৈঠক করছেন।
এবং বাংলাদেশের পরিস্থিতিতে যে কোনো সময় জি। যে কোনো কিছু ঘটে যেতে পারে। হ্যাঁ, এই বিষয়ে যে কোনো তথ্য তাকে যদি বলেন প্লিজ। এখন যদিও ছবিটাকে পুরনো বলছে, কিন্তু আসলে কিন্তু একটা কিছু ঘটেছে। ওই যে একটা 30 সেকেন্ডের ভিডিও নিয়ে বলতেছে এটা নাকি আওয়ামী লীগ গুজব ছড়িয়েছে ইত্যাদি ইত্যাদি। আপনাদের বলি আমি, আপনি যেটা বলেন এটা সত্য। দফায় দফায় মানে কয়টা বৈঠক হয় তার খবর কয়টা পায়? অবশ্যই বৈঠক হচ্ছে দিল্লিতে না, শুধু বাংলাদেশকে নিয়ে মস্কোতেও বৈঠক হচ্ছে। বাংলাদেশকে নিয়ে যেহেতু আপনি আপনি আর সাইফুল বাতেন টিটু খুব চালাক মানুষ, এরা পেটের কথা বের করে ফেলেন আমার। যাই হোক, ওই যে তাহলে বলে দেয় দুবাইয়ে বৈঠক হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ নিয়ে, বাংলাদেশ প্রসঙ্গে। মানে সেখানে তো বাংলাদেশ প্রসঙ্গে মানে সেখানে শেখ হাসিনা আছে, বাংলাদেশ প্রসঙ্গে, এমনকি সেটা শেখ আওয়ামী লীগের পজিটিভ বিষয় নিয়ে দুবাই, এই মুহূর্তে দুবাই, মস্কো, আপনার দিল্লিতে তো ঘন্টায় ঘন্টায় হচ্ছে। কখনো বাংলাদেশের মানুষ করছে, কখনো বাংলাদেশের বাইরের মানুষেরা করতেছে, কখনো কূটনীতিকেরা করতেছে, কখনো রাজনীতিবিদেরা করতেছে। সৌদি আরবে হচ্ছে না, আমি অনেকটা কেউ কেউ বলেছিল, কিন্তু আমি তথ্য নিয়ে সৌদি আরবে এগুলো মিটিং হচ্ছে। সেটা হচ্ছে দুবাই, কাতারে হওয়ার কথা ছিল, কিন্তু কাতারে একটা ওই যে ইসরায়েল যখন সেখানে হামলা করার পরে সেখানে আর কোনো কিছু হচ্ছে না। এই মুহূর্তে আলোচনা হচ্ছে দুবাই। আমার কাছে যে তথ্য আছে, আমি জানি না সেটা কতটুকু সত্য মিথ্যা, কিন্তু আমার কাছে এইভাবে তথ্য আছে। দুবাই আলোচনা হচ্ছে, মস্কোতে অদ্ভুত ব্যাপার, সে 71-এর মতো পরিস্থিতি। মানে আমি বললাম মস্কোতে, হ্যাঁ মস্কোটা আমি কনফার্ম করেছি, দুবাইটা আমি কনফার্ম না, দিল্লিরটা তো কনফার্ম, এটা সবাই জানি। মস্কোতে চলতেছে। আমি একটু তথ্য দিই ফরিদ ভাই। আমাদের লন্ডনে, আপনি জানেন লন্ডনে কিন্তু আওয়ামী লীগের প্রথম সারি নেতারা অবস্থান করছেন লন্ডনে। লন্ডন থেকে এবং নিউ ইয়র্ক থেকে। হ্যাঁ, আপনি তো দুবাই বলেন, মস্কো বললেন, মানে এমন কিছু কাজ হচ্ছে যে আওয়ামী লীগের, মানে গতকালকে আমাদের অনুষ্ঠানে এসেছিলেন আওয়ামী লীগের সাবেক এমপি, যিনি এটা নেতৃত্ব দিচ্ছেন, আপনার শুনেন যে হাবিবে মিল্লাত, ডক্টর হাবিব মিল্লাত। ওনারাও কিন্তু এটা কনফারেন্স করছেন। এবং আপনি দেখেন রেজাল্ট দেখেন, গতকাল কিন্তু হিউম্যান রাইটস ওয়াচ বিবৃতি দিয়েছে বাংলাদেশের নির্যাতন ব্যাপারে। এটার ফসল কিন্তু খুব দেখতে পাবেন। এবং ফরিদ ভাই যে কাজগুলা করতেছে, যে কাজগুলা হচ্ছে, বিশেষ করে শেখ হাসিনা কিন্তু ডিসেম্বরের আগে, হ্যাঁ আপনি দেখেন আর 4 মাস বাকি নির্বাচনে, বাংলাদেশে তথাকথিত ফেব্রুয়ারি নির্বাচন হবে কিনা এটা তো আমরা জানি না, কিন্তু ডিসেম্বরের আগে আওয়ামী লীগ কিছু একটা করতে যাচ্ছে। যদি কোন তথ্য থাকে বা বলেন যদি প্লিজ। হ্যাঁ, আমি এরকমই শুনেছি যে ডিসেম্বরের আগে বাংলাদেশে কিছু ঘটবে, এটা আমাকে কয়েকজনে বলেছে, আমি গুরুত্ব দিই নাই। কিন্তু এটা গত 15 দিন যাবৎ আমার কাছে অসংখ্যবার ফোন আসছে, অসংখ্য মেসেজ আসছে। ফোন তো রিসিভ করি না, সময় থাকে না। মেসেজ আসছে অনেকগুলো, যেখানে দেখলাম যে এই কথাটাই বলা হচ্ছে যে শেখ হাসিনা, সবাই শুধু একটা প্রশ্ন আমার কাছে জানতে চায়, শেখ হাসিনা কবে ঢুকতেছে, আপনার কাছে কি তথ্য আছে? আবার কেউ তথ্য দিচ্ছে যে এইভাবে আসবে, ওইভাবে আসবে, এইভাবে আসতেছে, ওইভাবে আসতেছে, নিরাপত্তাজনিত কারণে। এবং তথ্য যেহেতু যাচাই বাছাই করিনি, তাই সবগুলো বলা যাচ্ছে না। তবে একটা কিছু যে পর্দার অন্তরালে এবং পর্দার সামনে দুটোই হচ্ছে, অন দ্য স্ক্রিন, বিহাইন্ড দ্য স্ক্রিন হচ্ছে। আমি অবাক হয়ে গেলাম যে মস্কোতে কেন মিটিং? আমাকে বললো যে সেখানে কয়েকটি দেশের কূটনীতিবিদেরা বসেছে বাংলাদেশ প্রসঙ্গে, তারা দিল্লিকে কেন্দ্র করে আলোচনায় সেখানে বসেছে। ইভেন দুবাই, আমি বললাম এরকম একটা সার্কেল, ত্রিভুজ হয়ে গেল না, দুবাই, ইন্ডিয়া, মস্কো ত্রিভুজের মতো হয়ে গেল। বললো যে হ্যাঁ এরকম আছে। তো আমাদের কাছে এগুলো তথ্য আছে, তো আর যেগুলো তথ্য তো নাই, বেশিরভাগ তথ্যই তো আমাদের কাছে নাই। একটা কিছু হচ্ছে উত্তরপাড়া, তাদের ভাষায় ক্যান্টনমেন্ট, আমরা যেটা ক্যান্টনমেন্ট বলি, তাদের ভাষায় উত্তরপাড়া, সেখানেও অনেক কিছু হচ্ছে। সচিবালয় হচ্ছে। বাংলাদেশের 2টা জায়গা একই সাথে অস্থির, একসাথে কোনোদিন 2 জায়গা অস্থির না। একটা হলো সচিবালয়, আর হলো ক্যান্টনমেন্ট। বাংলাদেশে এই মুহূর্তে 2টাই অস্থির, তারা যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলতে পারে। আর এই 2টার মধ্যে একটাই যে কোনো কিছু করলে যথেষ্ট একটা দেশের জন্য, বিশেষ করে তৃতীয় বিশ্ব। আর বাংলাদেশে তো কথাই নেই। আর 2 জায়গা থেকে, সচিবালয়, সেগুন বাগিচা আর ক্যান্টনমেন্ট থেকে যদি এগুলো শুরু হয়ে যায়, তাহলে এই দেশের রাজনৈতিক যে কোনো মুহূর্তে পট পরিবর্তন হবে। তবে অনেকেই মনে করতেছে যে এই যে রব উঠেছে, শেখ হাসিনা আসতেছে, তো বিষয়টা এরকম হবে যে বারবার বলবে বাঘ আসবে আসবে, যেদিন বাঘ আসবে কেউ টেরি পাবে না, ঠিকই বাঘ বেরিয়ে আসবে জঙ্গল থেকে। আপনার কাছে অনেক তথ্য আছে, আমি একটা বিষয় বলি। 29 মিলিয়নে যদি শেখ হাসিনা সরকার পরিবর্তন করতে পারে, 1 মিলিয়ন মানে 1 বিলিয়ন দিয়ে ডক্টর ইউনূসকে কি সরানো যাবে না? এই তো একটা মানে খুবই গুরুত্বপূর্ণ। এবং এটাকে কি বলবো, এটাকে আমি কোন প্রেক্ষাপটে ফেলবো, মানে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। এটা আর্থ রাজনৈতিক একটা প্রশ্ন। শোনেন, আপনি ঠিকই বলেছেন, এই কথাটাও আমারও, যে 29 মেকানেরা তো বেইমান, যে বেইমানি করতে পারে। আমি যদি 29 টাকায় বিক্রি হই, তবে আমি কেন 100 টাকায় বিক্রি হবো না? ওই যে এখন নানা পাটেকরের সিনেমার মতো মনে করতেছে, আমার নামটা মনে, নানা পাটেকর বলে যে আমারে মারার জন্য তোরা কত দিছে, 1 কোটি টাকা। তুই এখন ওরে মার, তোরে 2 কোটি টাকা দিব। মারে না, পরে আবার বলে 3 কোটি টাকা দিব ওরে মার। তো যে লোক মারতে আসে, তার সাথে তো আপনার আত্মীয় না, প্রীতি নাই, তো সে তো আপনার আসে, যারা এগুলো ঘটাইছে তারা যেহেতু বেইমান,
তো বেঈমানদের 29 টাকার জায়গায় 1 বিলিয়নের জায়গায় 2 বিলিয়ন, 2 বিলিয়নের জায়গায় 3 বিলিয়ন, যারা 29 মিলিয়ন ডলারে বিক্রি হয় তারা কি 3 বিলিয়নে বিক্রি হবে না? হতে পারবে, এটাই স্বাভাবিক। এবং সেই খেলাই মনে হয় এখন খেলতেছে জামাত, যে গেম খেলছে বা কিছু আন্তর্জাতিক বিশ্ব যে গেম খেলছে। একটা দেশের ক্ষমতা পট পরিবর্তনের জন্য অবশ্যই টাকা তো একটা ফ্যাক্টর, যেটা টাকা এবং কিছু বেঈমান লোক সবসময় থাকে। আর বেঈমানদের তো কেনা সহজ। আপনি দেখেন গণজাগরণ মঞ্চ করে গেল, এই আমরা কেউ কেউ তাকে আদর করে ল্যাংটা সুলেমান ডাকে, সে ল্যাংটা সুলেমান গণজাগরণ মঞ্চ করলো, একেবারে প্রথম সারির যারা তাদের মধ্যে তিনি একজন, কত বক্তব্য দিল। আজকে সেই কিনা বাংলাদেশ মুক্তিযুদ্ধ বিরোধী। ডলারে যদি 29 মিলিয়ন ডলারে যদি এটা হইতে পারে, তাহলে 100 মিলিয়ন বা 1 বিলিয়ন তো এটা ঘটতেই পারে, অস্বাভাবিক কিছু না। এমনকি এমনও হতে পারে যে ল্যাংটা সুলেমানকে আবার কিনে ফেলতে পারে লোকজন, এই ইলিয়াসকে কিনে ফেলতে পারে, অস্বাভাবিক। যারা বিক্রি হয় তারা একটু বেশি দিলেই হবে, তাই না? এই তো পার্থক্য হতে পারে, অস্বাভাবিক কিছু না। বাংলাদেশে এখন ডলারে খেলা চলবে। আপনার যে অনেক তথ্য আছে, আমি আরেকটা একটু তথ্য আপনাকে দেই। আপনি দেখেছেন যে ইন্ডিয়ার অর্থনীতির উপর মানে বিভিন্ন মানে ট্যাক্স আমেরিকা 100% করেছে, কিন্তু ইন্ডিয়া কিন্তু আমেরিকার মাথা নত করে নাই, মাথা নত করে নাই। আপনার করেনি কেন? ইন্ডিয়া করেনি মাথা নত। আপনি দেখেন আজকে যে বলতেছেন আপনি মস্কোতে আপনার যে মিটিং হচ্ছে, আপনি দেখেন ইন্ডিয়া মস্কো চীন দক্ষিণ এশিয়ায় যাতে আমেরিকায় কোনো গাঁটি গাড়তে না পারে, ইন্ডিয়া ঐক্যবদ্ধ হচ্ছে। এবং বাংলাদেশে কিন্তু মাথা নত করছে, অনেক কিছু মেনে কিন্তু বাংলাদেশ ট্যাক্স কমাইছে, হ্যাঁ মানে, কিন্তু ইন্ডিয়া মাথা নত করে না। ইন্ডিয়া কিন্তু জিম ধরে বসে আছে, করবেও না তারা। তাদের রাজনীতির সাথে তো আমাদের রাজনীতি চলবে না। আমাদের রাজনীতিবিদরা 29 মিলিয়ন ডলারে বিক্রি হয় না, ঠিক আছে? ওইখানে যারা রাজনীতি করে তারা হচ্ছে, শোনেন, বাজপেয়ীর কথা তো অবশ্যই আমাদের মনে আছে। বাজপেয়ীকে একবার জিজ্ঞেস করেছিল, আপনার দিন শুরু হয় কিভাবে? প্রধানমন্ত্রী থাকাকালীন তাকে প্রশ্ন করেছিল, পত্রিকার নামটা আমার এখন মনে নাই, আমি সেই সাক্ষাৎকারটা পড়েছি, এমন অনেকেই পড়েছে যেহেতু পত্রিকায় আসছে। তিনি বলেছিলেন, আমার জীবন শুরু হয় কি যেন, ভারতের সেই সাধারণ মানুষ যে দেখা বাইক পেপার নাকি ব্যাক পেপার এরকম নামে একটা মদ আছে, বলছে 2 প্যাক ব্যাক পেপার, মানে দেশীয় লোকাল মদ, যেটা আমাদের বাংলাদেশে যেমন কেরু, যে এটা 2 প্যাক খেয়ে আমি তারপর দিন শুরু করি। শিরোনামই ছিল যে 2 প্যাক মদ খেয়ে, 2 প্যাক বাইক পেপার খেয়ে 120 কোটি মানুষের দেশ চালান বাজপেয়ী। তো কিন্তু বাংলাদেশে কিন্তু মানুষ মদ খায়, বউ পেটায়। তাই বাংলাদেশের সাথে তোর ভারতের রাজনীতি, এখানে মদ খায় বউ পেটায়, এখানে মদ খেয়ে মাতলামি করে রাস্তার ভিতরে, মেয়েদের ইপটিজিং করে, আর পৃথিবীর মানুষ মদ খেয়ে দেশ পরিচালনা করে। সুতরাং ভারতের সাথে আমাদের রাজনীতি মিলাইলে হবে না। আপনি দেখেন, শুধু তাই না তো, আপনি দেখেন ব্রিটেনের প্রধানমন্ত্রী চলে আসছে, তার পুরা সবচেয়ে বেশি মানুষ নিয়ে, বেশি ব্যবসায়ী নিয়ে তিনি এখন এই মুহূর্তে ভারত সফরে চলে আসছেন ব্যবসা করার জন্য। কারণ পৃথিবীতে ব্যবসা এটা না মারাত্মক জিনিস। আপনি দেখেন এইখানে শুধু এইখানে না, আমেরিকান নেতারা বলতেছে যে ভারতের সাথে এই যে সংঘর্ষে যাওয়া, ঝামেলায় যাওয়া, এটা নাকি আমেরিকার জন্য ক্ষতি হবে, এটা বলেছে তারা। আপনি দেখেন ভারত আফগানিস্তানের নেতারা চলে বসে আছে। কাবুল কি বলেছে? কাবুল বলেছে বাংলাদেশ, দিল্লি তাদের প্রথম বন্ধু ঘোষণা দিয়েছে। আর বাংলাদেশের দিল্লিরে গালি না দিলে পেটের ভাত হজম হয় না, নামাজ রোজা হয় না, দোয়া কবুল হয় না, এই দেশে মৌলবীদের ওযু হয় না। মানে দিল্লিরে যদি একটাবার গালি না দেয় বাংলাদেশের মোল্লা এবং চিঙ্গুবাম যারা, তাদের আপনার ওযু নামাজ কিছুই হয় না। কিন্তু ভারতের কাবুলে এসে কিন্তু তালেবান নেতারা বলছে, আফগান নেতারা বলছে দিল্লি হলো তাদের প্রথম বন্ধু, তারা সেটা স্বীকার করে নিয়েছে। তো এই যে দেখেন আপনি, একই সাথে আফগানিস্তান চলে এসেছে, একই সাথে চায়না মস্কো চলে এসেছে, একই সাথে খুব ব্রিটিশ চলে এসেছে, এমনকি আমেরিকার 300 কতজন যেন ছিল, আমার সংখ্যাটা মনে নাই, 200-র উপরে সিনেটর, তারা বলেছে যে ভারতের সাথে এই যে বাণিজ্য যুদ্ধটা শুরু করে দিয়েছে, এর জন্য আমেরিকাকে ভুগতে হবে। তো ভারত কেন মাথা নত করবে? ভারতের সাথে তো আমাদের ভারত আর আমাদের পার্থক্য আছে তো। ভারত হচ্ছে আমেরিকার পরে যেখানে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন হয় বলা হয়, সেটা হচ্ছে ভারত। ভারতে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হয়, ক্ষমতা হস্তান্তর করা হয়। আর বাংলাদেশে তো উল্টো, পাকিস্তানে তো আরো উল্টো। পাকিস্তান তো জীবনে 5 বছরই তারা একটা সরকার কোনোদিন যায় নাই। আর ভারতে 10 বার, মানে 2 বার 3 বার, মানে 10 বছর 15 বছর ক্ষমতায়। নরেন্দ্র মোদী তো এখন সর্বকালের রেকর্ড ব্রেক করে ফেলতেছেন তিনি। তো এই যে ওদের মধ্যে দেখেন, যখন এই যে ভারতে নরেন্দ্র মোদী সবচেয়ে বড় সমালোচক আসাদুদ্দিন ওয়াইসি, এমনকি পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি সবচেয়ে কড়া সমালোচক, সবচেয়ে বেশি গালাগালাজ করে নরেন্দ্র মোদীজিকে, সেটা হলো যে আপনার এই আসাদুদ্দিন ওয়াইসি, যে মুসলিম নেতা হায়দ্রাবাদের, আর পশ্চিমবঙ্গের তৃণমূলের এই কি বলে মমতা বেগম, কেউ তাকে মমতা বেগম বলে, মমতা ব্যানার্জি বলে না, কেউ তাকে সাইনা বেগম বলে। তারাও কিন্তু শেখ হাসিনার ব্যাপারে তাকে স্বাক্ষর দিছে যে শেখ হাসিনার ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত নেবে তাই। অর্থাৎ তারা জাতীয় স্বার্থে তারা যতই সমালোচনা, যে কয়েকদিন আগে বলছে যে শেখ হাসিনাকে আপনার বোন লাগে নাকি, টিজ করছে, কিন্তু আবার সে কিন্তু নিজেই স্বাক্ষর করছে যে শেখ হাসিনার বিষয়ে আপনি যত যা করবেন আপনার সাথে আমরা একমত। তো বাংলাদেশের সাথে ভারতের রাজনীতি আপনি মিলাইতে পারবেন না। ভারতের বিকল্প ভারত।
আর পৃথিবীতে দ্বিতীয়টি নেই, রাজনীতিতেও নেই। নইলে একটি ভারত পৃথিবীর সবচেয়ে ধনী দেশ না, ভারত পৃথিবীর সবচেয়ে উচ্চ শিক্ষিত না, কিন্তু সেখানে দেখেন গণতন্ত্র কি সুন্দর একটা প্র্যাকটিসের মাধ্যমে তারা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সমর্থ হয়েছে। দুর্নীতি সেই দেশেও আছে, সাম্প্রদায়িকতা সেই দেশেও আছে, সেই দেশেও যথেষ্ট করাপশন আছে সরকারি অফিসে, কিন্তু তারা কি করে, তাদের দেশপ্রেমের বেলায় তারা সবচেয়ে যে খারাপ লোক যাদের মাফিয়া বলা হয়, মানে যাদের ডন বলা হয়, তাদেরও দেশপ্রেম দেখবেন আপনি সিনেমা নেতে না, আপনি তাদের সাক্ষাৎকারগুলো পড়বেন, পড়লেই দেখা যায় যে এদের অন্তত মিনিমাম দেশপ্রেম আছে, দেশের ব্যাপারে তারা ঐক্যবদ্ধ থাকে। আমাদের দেশে কিন্তু তা নাই, আমাদের দেশে তা ছিল না, এখনো নেই। জি ফরিদা, আমাদের সময় তো খুব কম, আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আবার চলে যাই, যে উপদেশটা কি পালাচ্ছেন এই বিষয়ে আবার চলে যাই, আমরা অনেক কিছু কথা বলছি কম সময়। আপনি দেখেন উপদেষ্টাদের মধ্যে মানে 7-8 জন যে উপদেষ্টারা আছেন, বলা হচ্ছে যে এদের মধ্যে অনেকেই আবার আওয়ামী লীগের লোকে, শেখ হাসিনার লোকে যোগাযোগ করছেন, অনেকেই আবার আওয়ামী লীগের সাথে যোগাযোগ করছেন, আওয়ামী লীগের তাদের বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করছেন। এটা কিন্তু এনসিপি নেতারা বলছেন। হ্যাঁ, আপনি দেখেন ওই যে শস্যের মধ্যে বুথ একটা বিষয় আছে না, হ্যাঁ, তারা নিজেরাই সব কিন্তু ওপেন করে দিচ্ছেন। এবং কিভাবে কাজ হচ্ছে একটু বলি, আপনি সাবের হোসেন চৌধুরীর লোকে তিনটা এসে রাষ্ট্রদূত দেখা করেছেন, সাক্ষাৎ করেছেন, এবং খেলা কিন্তু এখান থেকে শুরু হয়ে গেল। জি বলেন প্লিজ। জি, আপনি ঠিকই বলেছেন। যখন সাবের হোসেন চৌধুরীর কাছে 3 জন রাষ্ট্রদূত যান, সবচেয়ে লক্ষণীয় বিষয় এবং বিচিত্র বিষয়, তাদের গাড়িতে পতাকা ছিল না। এটা হলো কিন্তু আরো রহস্যজনক, মানে তাদের গাড়িতে তখন ওই মুহূর্তে পতাকা ছিল না, যেটা সরাসরি তাহলে হয় আইনের দুর্বলতা, ভয় পাইছে এদের নিয়ে যাইতে, যাদের নিরাপত্তা দিতে পারবে না, অথবা তারা সেখানে পরিচয় গোপন করে গিয়েছেন। যেহেতু পরিচয় গোপন করে, এবং এটা কোনোদিনই ঘটে নাই। এক গাড়িতে 3 জন বিদেশি কূটনীতিক কোনোদিনই থাকে না, 3 জনের 3 গাড়ি থাকে মিনিমাম। এখন এবং তাদের সাথে আরো গাড়ি বহর থাকে। এই যে রহস্যজনক, তারা চেষ্টা করতেছে বাংলাদেশ আওয়ামী লীগকে, আওয়ামী লীগের নামে বা আওয়ামী লীগ বেনামে আওয়ামী লীগের লোকজন নির্বাচনে অংশগ্রহণ করানোর চেষ্টা করতেছে, কিন্তু কোনোভাবে রাজি করানো যায় নাই, যাচ্ছে না। এটা কারণ হলো যে আওয়ামী লীগ যতই খারাপ দল হোক, তাদের তো মিনিমাম গণতান্ত্রিক একটা প্রক্রিয়া তাদের আছে। তারা কিভাবে, যতদূর শুনেছি সাবের হোসেন চৌধুরী নিষেধ করে দিয়েছে, তার পক্ষে নির্বাচন করা সম্ভব না, এবং এটাই স্বাভাবিক ছিল, এটাই স্বাভাবিক। এটা কেন সে যাবে? কারণ যাই করেন না কেন, এরা সেফ দেখেন 14 মাস হয়নি সেফ এক্সিট চায়, 14 মাস হয়নি। কারণ কি? এদের তো কেউ বলে নাই তোরা চলে যা, বলেছে কেউ বলেনি। এরা কয়েকদিন পর বলে, এদের কেউ 5 বছর রাখতে বলছে, কেউ 10 বছর, আর ডক্টর ইউনূস তো মাশাআল্লাহ 50 বছর রাখতে বলছে। এই দাবিও তিনি করেন। তিনি স্বপ্নে দেখেছেন তাকে, গায়েবী স্বপ্ন দেখেছেন তাকে 50 বছর থাকতে বলে। বাঁচবে না 50 দিনে, বাঁচবে কিনা তার নাই গ্যারান্টি, সে লোক 50 বছর থাকবে স্বপ্ন দেখে। তো এই সেফ এক্সিট এখন কেন চাচ্ছে? এদের মধ্যে মানে পার্সেন্টেজ নিয়ে লেগে গেছে। দুর্নীতি তো কেউ কারোর চেয়ে কম করে নাই, কেউ কারোর চেয়ে কম দুর্নীতি করে নাই। আপনি দেখেন প্রত্যেকে যারা উপদেষ্টা হয়েছে তাদের নিজ এলাকায় খুব কম যায়। আমরা জানি যে আগে যারা উপদেষ্টা ছিলেন নিজ এলাকায় তো যাবে, কই তারা যায় না কেন? 12 বার বিদেশ যাইতে পারে, 13 বার বিদেশ যাইতে পারে। এই আমাদের সুধী মহাজন সাহেব, ডক্টর ইউনূস, আদম ব্যাপারী সাহেব, তিনি নিজের এলাকায় কেন, নিজের জেলায় কেন যান না? ঘটনা কি? একটা কিছু তো আছে। এতবার তিনি যাইতে পারেন অসুস্থ হয়ে, আর 15 মিনিটের রাস্তা সিটিং তিনি একটু বেড়াইতে পারেন না, তার এলাকার বাড়িতে যাইতে পারেন না? যারা ক্ষমতায় আসে তারা তো চিন্তা করে নিজের জেলায় কখন একটু পা রাখবো, নিজেকে তৃপ্ত মনে করে। তারা তো যায় না কেন? কেউই জানা, এরা না কোথায়, এরা কেউই জানা। আপনি দেখেন আমাদের যতগুলো উপদেষ্টা আছে, আলী রিয়াজের বাড়ি মানুষ জানেই না, আলী রিয়াজের বাড়ি কোথায় মানুষ জানেই না, ফরিদা আক্তারের বাড়ি কোথায় মানুষ জানে না। কেন ভাই? বাংলাদেশের মানুষ একটা মেয়র হইলেই তো এলাকায় দৌড়ায়। এরা নিজের বাড়ি কই, এরা নিজের অবধি ভুলে গেছে তাদের বাড়ি কই। আমার ধারণা এরা নিজেদের বাড়ির কথা ভুলে গেছে, কারণ ভুলে তো যাবে, কারণ এরা তো এদের সাথে তো জনগণের সম্পর্ক নাই। সুতরাং এরা সেফ এক্সিট নেওয়ার জন্য এরা আপ্রাণ চেষ্টা করবে। এরা আওয়ামী লীগের সাথে লিয়াজও করে, শুধু আওয়ামী লীগ না, কয়েকদিন পরে শুনবেন লোকাল ছাত্রলীগ নেতাদের সাথে ফোন করা শুরু করবে এরা। খুব বেশি দিন না, এই 1 মাস ধরে। ফরিদ ভাই, একটা বিষয় কতক্ষণ আগে বললাম না যে অনেক উপদেষ্টা 29 মিলিয়নে যারা বিক্রি খাইছে, অনেক উপদেষ্টারা কিন্তু মানে আওয়ামী লীগকে অনেকে কিনে পেরেছে বলে অনেকেই আবার বলছেন তলে তলে যে আওয়ামী লীগ অনেক কাজ করছেন। স্বাভাবিক, এটা তো অনেকেই না, খোদ যারা সরকারের অংশ, সরকারের যুক্ত বা সরকারের অংশ ছিল, তারাই তো বলতেছে যে আওয়ামী লীগের সাথে আতাত হয়ে গেছে। 5 জন উপদেষ্টার নাম বলেছে তারা, আমার নামটাই শুধু বলবাদ রাখছে। একটা কোনো না কোনো তো ঘটনা আছেই, একটা কিছু তো ঘটছে। যাহা কিছু রটে তাহলে কিছু না কিছু তো বটে, একটা না একটা কিছু তো পর্দার অন্তরালে এবং পর্দার বাইরে। আমি বললাম তো, আমি অবাক হয়ে গেছি যে দুবাইয়ে বাংলাদেশ প্রসঙ্গ বৈঠক হয়, কারা ক্ষমতায় আসবে, এটা আমি জেনেছি 2 দিন আগে। এই 3 দিন আগে যে আমার অনুষ্ঠানে আপনার টিটু এসে বলেছিলেন যে কিভাবে টাকা পাচার হচ্ছে, দুবাই হয়ে টাকা পাচার হয়। সুইস ব্যাংকে গত 1 বছরে 14 মাসে বা 1 বছরে হিসাব দিচ্ছে এরা, আগের বছরের তুলনায় 40% বেশি টাকা জমা হয়েছে সুইস ব্যাংকে। বাংলাদেশে টাকাগুলো আসছে।
এই টাকাগুলো কিন্তু কোথায়, কার ঘটবে। টাকা, কিভাবে আসলো? এখন তো আওয়ামী লীগ নেই। হ্যাঁ, এই প্রশ্ন করলেই তো এখন বললেই তো বলবে যে এখন আওয়ামী লীগের দোষর বলবে। এখন দেশে যখন কলকারখানা বন্ধ, যখন 28 লক্ষ মানুষ চাকরি হারা, তখন এত হাজার হাজার কোটি টাকা কোথায় যায়, কিভাবে নেয়? আমি বললাম তো বাংলাদেশে এখন আপনি বুঝেন না যে মাছের বাজারে গিয়ে বলে যে চাচা মাছের দামটা দিয়ে দিয়েন, মানে একটা সাদাবাজি। তো এই তাহলে মাছের বাজারে যদি সাদাবাজি হয়, সাদাবাজি কোথাও কোথায় হচ্ছে না? বিভিন্ন সচিবদের বলা হচ্ছে আপনি আওয়ামী লীগ করতেন, টাকা দেন। বিভিন্ন ব্যবসায়ীকে বলতেছে তুমি আগে আওয়ামী লীগ করছো, টাকা দাও। এরকম তারা বহু জায়গায় তারপর আপনি ট্রান্সফার করতেছে। সচিবদের কথা বলছেন, একজন ডিআইজি, পুলিশ একজন ডিআইজি, উনি কয়েক কোটি টাকা দিতে হয়েছে, উনাকে বলা হয়েছে না হলে আপনাকে আওয়ামী লীগ দূষর মানে করে আপনার চাকরি বলে, হবে। এখন বুঝেন। ডিআইজি, আপনি শুনেন সাদাবাজির নমুনা শুনেন। আমাদের কাছে তো অনেকে ইমেইল করেন, অনেকে মেসেজ পাঠান হোয়াটসঅ্যাপে। একজন লোক মানে চাঁদাবাজি, 3 ধরনের চাঁদাবাজি হচ্ছে। কারো বাড়িতে যদি সুন্দর মেয়ে থাকে, হ্যাঁ ভয় পায় না তারা, এটা আরো- হ্যাঁ, সুন্দর মেয়ে থাকলে তোমার মেয়ে যদি আসে, তোমার মেয়েকে তুলে নেবো, না হলে তুমি অত টাকা দিতে হবে। চাঁদাবাজি হয় কারো যদি ব্যবসা প্রতিষ্ঠান থাকে, ছোট্ট দোকান আছে মানে গ্রামের দেখেন, বাজারে, তোমার দোকান যদি চালু রাখতে এত টাকা দিতে হবে। তা তো এক পক্ষ না, বিএনপির মধ্যে 2-3 গ্রুপ আছে, জামাতের মধ্যে 2 গ্রুপ আছে, কেউ নামে বেনামে কেউ এসে মানে হুমকি দিচ্ছে, মানুষ অসহায়। এবং একটা বিষয় আমরা শেষের দিকে, ফরিদ ভাই, আপনি এখন যদি বাংলাদেশে 100% সুষ্ঠু নির্বাচন হয় এবং আওয়ামী লীগ নির্বাচন করে, তাহলে আপনি কি মনে করেন আওয়ামী লীগ কত আসন পেতে পারে 300 আসনের মধ্যে? এই মুহূর্তে যদি নির্বাচন হয়, এই মুহূর্তে জি, যদি এই নির্বাচনটা আগস্ট মাসে হতো, আওয়ামী লীগ হায়েস্ট 5টা সিট পাইতো 300-র মধ্যে। 6 মাস পরে হলে 20টা সিট পাইতো। এখন অর্থাৎ 6 মাস আগেও যদি নির্বাচন হইতো 50টা সিট পাইতো। কিন্তু এখন যদি নির্বাচন হয়, আওয়ামী লীগ সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠ আসনে ক্ষমতায় যাবে, ক্ষমতা গ্রহণ করবে, কেউ তার কাছে যেতে পারবে না। নৌকা আমার কাছে যদি আওয়ামী লীগ ইলেকশন করতে পারে, পাবলিক যে কত ক্ষুব্ধ, জামাতিদের তো জামানতই থাকবে না, সেই জন্য তো পিআর করে বিএনপির অবস্থাও খারাপ হয়ে যাবে। আপনি নিশ্চিত থাকেন এই মুহূর্তে যদি ইলেকশন দেয়, আরে ভাই ইলেকশন না, আওয়ামী লীগের লোকদের যদি স্বতন্ত্র ইলেকশন করতে দেয়, নৌকা মার্কা না। আমি তো বলেছি আমাকে দেখ না জামাতের নেতার সাথে ইলেকশন করতে পাশ করতে পারে কিনা দেখেন, তাহলে আওয়ামী লীগের নেতারা ইলেকশন করলে কি হবে? বাংলাদেশের মানুষ তো এই মুহূর্তে অতিষ্ঠ। আপনি সবচেয়ে বিপজ্জনক একটা কথা তুলেছেন, যেটা আমি মানুষকে বলি, অনেকে বিশ্বাস করতেছে না। যার ঘর আগে তো শুনতাম যে শুধু সংখ্যালঘুদের সুন্দরী নারীদের তুলে নিত, সংখ্যালঘুদের সুন্দরী বউ তুলে নিত। এখন কিন্তু আর সুন্দরী তুলে নিতে সংখ্যালঘু হইতে হয় না, শুধুমাত্র আওয়ামী লীগ হইলেই হবে, মুক্তিযুদ্ধের পক্ষের লোক হইলেই হবে। শুধু চাঁদা নিচ্ছে না, ধর্ষণও করতেছে, চাঁদাও নিচ্ছে, হুমকি দিচ্ছে যে তোমার বউ পোলাপান যদি ঠিকঠাক রাখতেছ টাকা দিয়ে যাইতে হবে। কারণ এখন তো আপনি কোর্টে যেতে পারেন না। আরে ভাই পুলিশই তো দৌড়ের উপরে, আর্মির সামনে, আর্মির গাড়ির সামনে চলা দেয়, পিটায় আপনাকে। আপনি কোথায় যাবেন? আদালতে গেলেই বলে আওয়ামী লীগ করে, শেষ, মামলা খালাস। তো এই মুহূর্তে তো জনগণ অতিষ্ঠ। মানে আওয়ামী লীগ, আমি বলতেছি না আওয়ামী লীগ দুধের ধোয়া তুলসী পাতা ছিল, ভালো ছিল, তা বলতেছি না। আওয়ামী লীগ অনেক অন্যায় করেছে, ভুল করেছে, বিভ্রান্তিও ছড়িয়েছে, করছে। একটা দেশ চালাইতে গেলে অনেক ভুল ভ্রান্তি হয়, কিন্তু এখন যা হচ্ছে এগুলো তো ভুল না, এগুলো মহাভুল না। এখন তো সব ভুলের ডিপো। একটা দেশের আদালত ঠিক নাই, আপনি কোর্টে যাইতে পারেন না। একটা মানুষ যখন বলে আমি 80 বছরের একজন, 86 বছরের একজন লোক প্রতিশ্রুতি কি বলে যে আমার আদালতের প্রতি আস্থা নাই, উকিল কাজ করতে পারবে না, তাহলে ওই দেশের সাধারণ মানুষ কোথায় যাবে? আপনি আমি কোথায় যাব? তো এই মুহূর্তে যদি আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন, এক বাক্যে শেষ করে দেয়, এই মুহূর্তে যদি, আবার বলতেছি, এই মুহূর্তে যদি বাংলাদেশে ইলেকশন হয়, আবার বলছি, এই মুহূর্তে যদি বাংলাদেশে ইলেকশন হয়, আর যদি বাংলাদেশের আওয়ামী লীগের লোকজন নির্বাচন অংশ নিতে পারে নৌকামার গায়ে, জামাতের তো থাকবে না, বিএনপির অনেকেই ফেল করবে, মানে মিনিমাম আওয়ামী লীগ মিনিমাম 200 সিট পাবে, মিনিমাম। অর্থাৎ সরকার গঠন করতে লাগে 151 সিট, মিনিমাম 200 সিট পাবে আওয়ামী লীগ এই মুহূর্তে যদি ইলেকশন হয়। আর দিন যত যাচ্ছে, আমি বলতেছি না যে আওয়ামী লীগ জনপ্রিয় ভালো, তা বলি নাই। আমি কিন্তু তা বলি নাই। দর্শক হয়তো বলবে আমি আওয়ামী লীগের দোষর, আওয়ামী লীগ জনপ্রিয়। নো, আমি বলি নাই আওয়ামী লীগ জনপ্রিয়। আর আমি আওয়ামী লীগের দোষর না, আমি স্ট্রিট পিপলের ভাষা, মনের ভাষার কথা বললাম। তারা এই জামাত, বিএনপি, হেফাজত, চরমনাই, এনসিপি, ফেনসিপি, গেনসিপি, এদের উপরে রাগ করে ভোট দিবে। যারা সকালবেলা জামাতিরা, এখন তো ঠাড়া পড়া মিথ্যা কথা, শুধু আগে জামাত বলতো, এখন চরমনাই পীরেরা বলে। তো মানুষের কাছে তো এগুলো ধরা পড়েছে। আর সবচেয়ে বড় কথা ভাই, পেটে যদি না সয়, ভাতারের ভাত কিন্তু ভালো লাগবে না। পেটে, আপনি তো পেটে ভাত নাই ভাই। কৃষকের অবস্থা খারাপ, শ্রমিকের অবস্থা খারাপ, সাধারণ চাকরিজীবীর অবস্থা খারাপ, কয়েকটা সাদাবাজি ভালো আছে। এমনকি আমি তো বারবার চ্যালেঞ্জ করছি, একজন ব্যবসায়ী এসে বলুক সে ভালো আছে, একজন বাংলাদেশে একজন ব্যবসায়ী বলুক তার ব্যবসা ভালো। পারবেন না, আপনি প্রমাণ দেখাইতে পারবেন না। ভাই আপনাকে ব্যবসা ভালো আছে এটা বললে আপনি নাটক করেই বলেন না, আপনি মিথ্যা কথা এসে বলেন, দেখে আপনি লাইভ এসে কেউ বলুক। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, বাংলাদেশের যারা এনসিপি, ফেনসিপি, গেনসিপি, ইনকালাব মঞ্চ, ফিনকালাব মঞ্চ, চুলাই মঞ্চের নামে চিঙ্গুবাম টিঙ্গুবাম চাই থাকুক,
জামাত বিএনপি, আপনারা একজন বড় ব্যবসায়ী কাইনা লাইভে যদি বলাইতে পারেন, আমি আর জীবনে টকশো দিয়ে আসবো না, মানে এই সমস্ত আলোচনাই করবো না। একজন ব্যবসায়ীকে এসে বলতে বলেন যে ভালো আছে। আমরা শেষ প্রশ্ন আপনাকে যে শেষ করি, যে প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। আমি এই শেখ হাসিনা আমরা যে অবস্থা দেখতে পাচ্ছি, অনেকেই বলছেন শেখ হাসিনা রিসেন্টলি আসবেন বা যে কোনো সময়ে চলে আসতে পারেন। আপনার কাছে কি ধারণা? দীর্ঘদিন রাজনীতি বিশ্লেষক, রাজনীতি করে আসছেন, আপনি সব খোঁজ খবর রাখেন, আপনাদের অনেক তথ্য আছে, জাস্ট অনেক তথ্য দিতে পারবেন না জানি আমরা। তারপরে শেখ হাসিনা কবে আসতে পারেন বাংলাদেশে? আমি তথ্য তো কম বেশি আমার কাছে আছে, কিন্তু আমি এক্সাক্ট ডেটটা বলতে চাইও না, বলতে পারবো না, দুইটাই। তবে আমি আপনাদের আগেও বলেছি শেখ হাসিনা ফিরবেন, এবং তিনি, যদিও তারা বলে, তারা তাদের ভাষায় বলে তিনি আসতেছেন, সিম্পলি নো, তিনি ভয়ঙ্কর ভাবে ফিরবেন। আমার ভাষায় তিনি ফিরবেন, এবং তার যে এইবার যে ফেরা হবে বাংলাদেশে, সেটা হবে ঐতিহাসিক। ডেটটা আমি এখনো বললাম না, আপনারা দেখতে পারবেন, খুব শীঘ্রই দেখতে পারবেন। সেটা আগামীকাল হতে হয়, যে কথা বলতে আগামীকাল সকালে হতে পারে, 2 মাস পরে হইতে পারে, 3 মাস পরে হইতে পারে। বলবেন যে বললেন খুব শীঘ্রই, আবার বললেন 2 মাস 4 মাস। রাজনীতিতে 2-4 মাস কোনো বিষয় না। 17 বছর বিএনপি, 16 বছর বিএনপি রাজনীতি করে, বিরোধী দলে ছিল না। 17-16 বছর জামাত তাদের গেট বন্ধ করে তালা মেয়ে, তাদের তালা তো বয়কা ধরে, তাদের তালা এমনি খুলে ভেঙে পড়ে গেছে। এত জামাতের এত বড় বীর তারা কিন্তু থাকতে পারে নাই। তো যেটা বলতেছিলাম, যে এখানে ফিরবে, আপনি রাগ ঠেকাইতে পারবেন না। এরা যারা এখন ক্ষমতা দখল করে আছে, বা ক্ষমতা ডাইরেক্ট ইনডাইরেক্ট সুবিধাভোগী, তারা এত আকাম কুকাম, অন্যায়, অবিচার, লুটপাট, খুন, ধর্ষণ, চাঁদাবাজি, দখলবাজি, এত কিছু করেছে যে কোনো মুহূর্তে শেখ হাসিনা ঢোকা পড়ার পরেই বাংলাদেশের জনগণ মানে বন্যার মতো শেখ হাসিনার দিকে ছুটে যাবে। শেখ হাসিনা আসবে না, তারা দোয়া করতেছে শেখ হাসিনা কেন আসে না। আপনি বিশ্বাস করেন, কেউ চোখ খোলা যায় বলতে পারতেছে না। তারা মনে শুনেন ভাই, যে লোকটা আগে প্রতিদিন বাজারে যাইতো, সেই লোকটা এখন 1 সপ্তাহে বাজারে যায়। আপনি আমার যতই কাছের মানুষ হন, আপনি ক্ষমতায় থাকলে যদি আমি বাজারে যাইতে না পারি, আমার কন্যাটা স্কুলে না যাইতে পারে, আমার বউ রাস্তায় হাঁটতে না পারে, আরে ভাই ওর না পড়লে এখন মানুষকে মারতে আসে, এটা কোনো কথা? একটা মেয়ের গানে ওর না এর জন্য তাকে, আপনি ভিডিওটা হয়তো দেখেছেন। কোন দেশে বাস করতেছেন? দেশের অবস্থাটা কি? এই দেশে শুধু শেখ হাসিনাকে এই জন্য ফিরতে হবে না, বা এই জন্য ফিরাবে না যে দেশের মানুষের শুধু অর্থনীতির জন্য, এই দেশের ভালোর জন্য, গণতন্ত্রের জন্য, রাজনীতির জন্য, এই দেশের মেয়েদের সম্ভ্রম বাঁচানোর জন্য এখন শেখ হাসিনার বিকল্প নাই। যারা কথা কথায় বলতো শেখ হাসিনার বিকল্প বহু পাইতে হয়েছে, আমরা বিকল্প দেখলাম তো। আমরা শেখ হাসিনার বিকল্প কারা নিয়ে আসছেন? ইউনূস। শেখ হাসিনার বিকল্প কারা আনছেন? জাতীয় বাতিজাদের রানী, ওই কি নাসিব আহিদ, কি হাসানাত আব্দুল্লাহ এদের, ওই যে হাদি পাকিবাদীর বলে হাদি, আর যে পার্টি টাকলা ভুয়া ব্যারিস্টার, এদের আপনি নিয়ে আসতেছেন। এদের শেখ হাসিনার বিকল্প এরা দেশে। তো এই যে বিকল্প আনার পরে জনগণ বুঝতে পারছে, তারা স্বপ্ন দেখেছিল যে শেখ হাসিনা চলে গেলে না জানি কি উন্নত হবে দেশে। তবে যারা আওয়ামী লীগের শত্রু, তারা খুবই কাঁচা। তারা এত কাঁচা যে যার কারণে শেখ হাসিনা আসলে আওয়ামী লীগ 10 বছর পরে ক্ষমতায় আসতো। এদের কারণে আওয়ামী লীগ খুব দ্রুত চলে আসবে, এবং শেখ হাসিনা আসবেন। ডেটটা সঙ্গত কারণে বলা গেল না, তিনি আসতেছেন এবং আসবেন। আবার বলি, শেখ হাসিনাকে ফেরানোর ক্ষমতা কারো বাবার নাই। এত জনস্রোত শুরু হবে, যেগুলো দেখে ইতিহাসে এত জনস্রোত দেখে নাই। যেটা আমি এর আগে বলেছি, আবার বললাম, সেই জনস্রোত আগামীতে দেখবে। আমি আবার আরেকবার বলে দেই, শেখ হাসিনাকে কিন্তু সংবর্ধনা দেওয়া হবে টঙ্গী ময়দানে, কারণ নইলে আপনি জায়গা পাবেন না। এত মানুষ আপনি কোথায় নিয়ে যাবেন? শেখ হাসিনা আসবে, ফিরতে হবে দেশের সাথে। জনগণ সেটাই কামনা করতেছে, সাধারণ মানুষ তাই চায়। ওই জামাতের কিছু সন্ত্রাসী, জঙ্গি, আর বিএনপির যারা চাঁদাবাজের সুবিধাভোগী, তারা না চাইতে পারে, কিন্তু সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, ছাত্র জনতা এখন শেখ হাসিনাকে চায়, এবং খুব শীঘ্রই শেখ হাসিনা আসবেন, এবং সেটা ঐতিহাসিক হয়ে থাকবে। খুব শীঘ্রই দেখতে পারবেন। ডেটটা সঙ্গত কারণে বলা গেল না। ধন্যবাদ। জি, ধন্যবাদ ফরিদ ভাই, আপনার ব্যস্ত সময় দিয়েছেন আমাদেরকে। প্রিয় দর্শক, আমাদের 10টার সময় আর একটা টক শো আছে, থাকবেন বিএনপির হাবিব ভাই, থাকবেন জিয়া করিম। সালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন। খুব সুন্দর আলোচনা করা হলো বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে আলোচনা করা হলো। বাংলাদেশের যে অবস্থা, সেই অবস্থা নিয়ে আলোচনা করা হলো। বাংলাদেশ কঠিন একটি সময় পার করছে, কঠিন একটি মুহূর্ত পার করছে। বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, কোন দিকে আসলে এগোচ্ছে, এই বিষয়গুলো মানুষকে ভাবাচ্ছে। যারা দেশপ্রেমিক রয়েছে তাদেরকে ভাবাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দের বক্তব্য আমরা শুনলাম, রাজনৈতিক বিশ্লেষণ যারা রয়েছে তাদের বক্তব্য শুনলাম, যারা দেশকে নিয়ে চিন্তা করেন তাদের বক্তব্য শুনলাম। প্রিয় দর্শক, গত একটি ফোন আলাপ পেয়েছি, সেখানে শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, তিনি বলেছেন যে
জামাত সব জায়গায় তার লোকজন ঢোকাচ্ছে, আর বিএনপি দখল দখল জবর লুটপাটে ব্যস্ত। বিএনপি বোঝে না আওয়ামী লীগ থাকলে বিএনপি থাকবে, বিএনপি থাকবে না যদি আওয়ামী লীগও না থাকে। এই যে শেখ হাসিনার কথা, এই কথার উত্তর বিএনপি কি দেয় আমরাও সেটাও দেখব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।